সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ভারতে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের হত্যা নিয়ে ধূম্রজান। আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারব। সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে সংসদ সদস্যরাও নিরাপদ নয় বলছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি মেয়রের উন্নয়ন যজ্ঞের দাবির সঙ্গে একমত নন অনেকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় নাগরিকদের বাঁধ ভাঙা ঢল। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমেছে। এ বিষয়ে শুরুতেই আমরা যোগ দিচ্ছি সহকর্মী শাহরিয়ার আলম সোহাগের কাছে। তিনি রয়েছেন সেখানে। সোহাগ, দিনভর আপনার সাথে এই বিষয়ে কথা হয়েছে আমাদের। আজিমকে হত্যার ঘটনায় তার নির্বাচনী এলাকার মানুষের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। তার বাসভবন এবং কার্যালয়েও তো দলীয় কর্মীরা যোগ দিয়েছেন এবং সেখানে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। দোলা, এখন রাত 11টা, এখনও এমপি আনারের সর্বশেষ তথ্য জানতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছে তার বাসভবন এবং দলীয় কার্যালয়ের এখানে। আসলে সবারই একটাই জানতে চাওয়া যে কি কারণে দেশের এই জনপ্রিয় এমপিকে অন্য একটি দেশে হত্যা করা হলো। তার কারণটি আসলে সবাই জানার জন্য গভীর আগ্রহে রয়েছেন। আর আপনাদের একটু জানিয়ে রাখি, এই ঘটনায় এমপির কন্যা ঢাকায় একটি মামলা দায়ের করেছেন, তবে সেই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে, কারণ নাম উল্লেখ করা হয়নি। আমি আপনাদেরকে যদি আরেকটু জানাই, এই ঘটনায় ঢাকার ডিবি পুলিশের একটি টিম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা খুলনার শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এবং যারা এই কিলিং মিশনে জড়িত ছিলেন মোট 6 জন বাংলাদেশি, এর মধ্যে 5 জন দেশেই চলে এসেছেন। তাদের 5 জনের নাম পরিচয়ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আসলে এখানকার নেতাকর্মীরা পুরাই শোকে একদম কাতর হয়ে গেছে যে তাদের এই জনপ্রিয় এমপিকে হারিয়ে। তিনি আসলে এই জনপদে কখনো নিজের ব্যবহৃত জিপ গাড়ি ব্যবহার করতেন না, সবসময় মোটর সাইকেলে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, সমস্যা সমাধান সবসময় মোটর সাইকেলেই করতেন। তবে তারা বুঝতে পারছেন না যে এই বাংলাদেশের ইতিহাসে এবং ভারতেরও ইতিহাসে যে একজন সংসদ সদস্য অন্য রাষ্ট্রে যে হত্যাকাণ্ডের শিকার হবে এবং আসলে প্রকৃত মূল ঘটনা কি সেটা জানার জন্য উদ্বেগ হয়ে আছে এখানকার নেতাকর্মীরা। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহাগ, আরেকটি বিষয় যে আপনি নিশ্চয়ই তার পরিবারের সাথে কথা বলেছেন, তারা কোনো ধরনের ধারণা কি করতে পারছেন এই বিষয়ে? আমি কয়েকজন পরিবারের সাথে কথা বলেছি, তবে আসলে তারা বলছে যে চিকিৎসার জন্য আসলে ভারতে প্রবেশ করেছে। তার চোখে কানের একটা সমস্যা ছিল এবং তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে তার বন্ধু গোপালের কাছে তিনি বলেছেন তার স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। তবে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্পর্কে তার বন্ধু গোপাল তেমন কোনো তথ্য জানাতে পারেনি। তবে তাকে পরামর্শ দিয়েছিলেন যে সল্ট লেকের অ্যাপোলো হসপিটালে স্নায়ুরোগ বিশেষজ্ঞর ডাক্তার দেখাতে। আর এছাড়া আগামীকাল সংবাদ পেয়েছি যে তার কন্যা ভারতের উদ্দেশ্যে রওনা হবে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে আসলে নির্ণয় করা হবে যে ওই ভবনটিতে এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছে কিনা। দোলা, ঝিনাইদহ থেকে আমার সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার আলম সোহাগ। ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য যাওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে যথেষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় ভারতের 2 জন ও বাংলাদেশে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনারকে কী কারণে হত্যা করা হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে তার এক পূর্ব পরিচিতের বাসায় ওঠেন ১২ মে। পরদিন থেকে তিনি নিখোঁজ হন, আর বুধবার জানা যায় তার হত্যার বিষয়টি। বাংলাদেশের সংসদ সদস্যকে হত্যার বিষয়টি কলকাতা পুলিশ প্রথমে জানায় বাংলাদেশের উপ হাইকমিশনকে। পররাষ্ট্রমন্ত্রী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যার ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান এ ঘটনায় জড়িত ৫ জনই বাংলাদেশি, আর ভারতের পুলিশ সব ধরনের সহযোগিতা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। তাকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল এবং ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই আমাদের দেশে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে, আর নিহত আনারের মেয়ে পিতার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। এ বিষয়ে রাজধানীর আগারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন তিনি। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভারতে যাওয়ার আগে আনোয়ারুল আজিম সে দেশের সরকারকে অবহিত করেননি বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীপ্ত টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আসিফ সুমিত। চলে যাচ্ছি তার কাছে। আসিফ, আজ সারা দিনভর এই সংবাদটি আসলে গণমাধ্যমের প্রধান শিরোনাম এবং বলা যায় যে এটি আসলে একটি নজিরবিহীন ঘটনাই। তো সর্বশেষ যেটি আমাদের কাছে আপডেট রয়েছে, এই বিষয়ে মামলা হয়েছে এবং 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনি জানেন যে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন যে 5 জনই কিন্তু বাংলাদেশের এই অপরাধের সাথে যারা জড়িত। সেক্ষেত্রে আসলে আপনি দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছেন, সেই অভিজ্ঞতার আলোকে এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে শুরুতেই বলে রাখি যে এই ঘটনাটি বাংলাদেশ পুলিশ এবং ভারতের পুলিশ যৌথভাবে কাজ করছে এবং বিষয়টি যেহেতু একজন এমপি কে হত্যা করা হয়েছে ধরনের অভিযোগ, এখনও আমরা অভিযোগ আকারেই বলছি, কারণ হচ্ছে আমার কাছে যে তথ্য রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের মহাপরিদর্শক, যিনি সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী, তিনি জানিয়েছেন যে তার মরদেহটি এখনও খুঁজে পাওয়া যায়নি। যদিও সারা দিনভর আমরা নানা ধরনের আলোচনা শুনেছি, তাকে হত্যা করা হয়েছে বা যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে সেখানে সিআইডি পুলিশ ফরেন্সিক টিম পৌঁছেছে এবং তারা মূলত হত্যায় কোনো ধরনের আলামত রয়েছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন এবং একই সঙ্গে নানা ধরনের কথা বলা হচ্ছে, কিন্তু মূলত প্রকৃত অর্থে এখন পর্যন্ত তার মরদেহটি পাওয়া যায়নি বলে অখিলেশ চতুর্বেদী কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন, অর্থাৎ ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন। আর আপনাকে যেটি বলে রাখি যে বাংলাদেশ তারা জানিয়েছেন যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে, এটি সকালেই ভারতীয় উপ হাইকমিশনকে জানানো হয়েছে, যেটি পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছেন। এবং একইভাবে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যেহেতু আনোয়ারুল আজিম তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন ঝিনাইদহ 4-এর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই বিষয়টি নিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 5 জন বাংলাদেশি, 6 জন সেখানে যেতে পারেন। এবং আরেকটি বিষয় আপনাকে তথ্য দেই, তাকে যে ফ্ল্যাটটিতে হত্যা করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশের তদন্তে উঠে এসেছে সেটি সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সেদেশের সন্দীপ কুমার রায়ের ফ্ল্যাট, কিন্তু সেটি কিছুদিন আগেই ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান নামের একজন ব্যক্তি। এই ব্যক্তিও বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। মূলত
যে ব্যক্তি সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন, আনোয়ারুল আজিম গিয়েছেন তার অন্য আত্মীয়র বাসায় উঠেছেন 12 তারিখে, 13 তারিখে গিয়ে তিনি এই বাসাতে উঠেছেন। সুতরাং এটি অনেকটা পূর্ব পরিকল্পিত, এটি ধারণা করা হচ্ছে। এবং এই হত্যাকাণ্ডের বিষয়টিতে যেভাবে শুরু থেকে শোনা যাচ্ছিল যে তাকে হত্যা করার পরে তার মরদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে, এ ধরনের একটি গুজবও কিন্তু এখন পর্যন্ত রয়েছে। যদিও ভারতের পুলিশ বলছে যে তার মরদেহ বা তার কোনো মরদেহের খণ্ডিত অংশ আমরা এখন পর্যন্ত উদ্ধার করিনি। সুতরাং সমস্ত বিষয়টি নিয়ে ধারণা করা হচ্ছে যে এটি পূর্ব শত্রুতার একটি জের ধরে হতে পারে। আসলে পুরো বিষয়টি নিয়ে এক ধরনের ধূম্রজাল রয়েছে। ওবায়দুল কাদের কিন্তু আজ এটিও বলেছেন যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম যে ভারতে গিয়েছেন সেটি নিয়ে আসলে সে দেশের সরকার কিন্তু অবহিত নয়, সরকার অবহিত নয়। কিন্তু এই বিষয়টি নিয়ে একটি বিষয় রয়েছে যে একজন সংসদ সদস্য তিনি কিন্তু সবসময়ই তার বিশেষ পরিচয়ের যে পাসপোর্ট রয়েছে সেটি বহন করে থাকেন। সুতরাং সেই পাসপোর্টের মাধ্যমে গেলে পারে বন্ধু রাষ্ট্রগুলো সে বিষয়গুলো অবগত থাকবেন, এটি আসলে ধারণা করা হয়ে থাকে। তবে সেটি কেন হয়নি বা তিনি যাওয়ার বিষয়টি কেন সে দেশের সরকার জানেন না, সে বিষয়টি নিয়েও কিন্তু এখন প্রশ্ন রয়েছে। আর দ্বিতীয় বিষয় আপনাকে যেটি বলছি যে এরই মধ্যে বাংলাদেশ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু মানে এক ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসাবেই তারা পরিচালিত হতো যে ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এরা আসলে এই এলাকাগুলো অর্থাৎ ঝিনাইদহ, বাংলাদেশের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই অংশগুলোতে কিন্তু এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর বিচরণ ছিল। তো সেখান থেকে একজন সংসদ সদস্যর সঙ্গে কোন ধরনের বিষয়ে তাদের সঙ্গে আসলে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী ছিল সে বিষয়গুলো আসলে অনেক দীর্ঘ মানে পুরনো একটি বিষয়। সুতরাং সেটি আসলে দীর্ঘ তদন্তের দাবি রাখে। আমাদের গোয়েন্দা পুলিশ বলছেন যে তারা তদন্ত করে দেখছেন। এরই মধ্যে যেহেতু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি মূলত এরই মধ্যে অনেকটা খোলাসা হয়ে গেছে যে এই যে 5 জন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন, 6 জন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন, তাদের 5 জন আবার বাংলাদেশে ফেরতও এসেছেন। ভারতের গণমাধ্যম এটিও দাবি করেছেন। সুতরাং তারা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন কিনা বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাই তারাই কিনা এবং তাদেরকে গ্রেপ্তারের পরে বা তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে মূলত এই ঘটনার নেপথ্যের বিষয়গুলো আরো সামনে চলে আসবে। দীর্ঘ তদন্ত নিশ্চয়ই দাবি রাখে ভারত এবং বাংলাদেশ পুলিশ নিশ্চয়ই যৌথভাবে কাজ করে এই ঘটনার সুষ্ঠু একটি সমাধানে চলে আসবে। ধন্যবাদ আসিফ সুমিত আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট সহকর্মী আসিফ সুমিতের সাথে। শুধু সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে এক যৌথ সভা শেষে তিনি কথা বলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী পালনে বুধবার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যৌথ সভা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা শেষে দিবসটি পালনে সারা দেশে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। 30 মেতে সকাল 6টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সমস্ত জেলাগুলোর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল 10:30টায় দলের নেতৃত্ববৃন্দ সহ সকল পর্যায়ের নেতারা শহীদ জিয়াউর রহমানের বীরত্তমের যে মাজার সেই মাজারে তারা পুষ্প অর্পণ করবেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে মৃত্যু নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। আমরা কি মনে করি এটা একমাত্র দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে, এটা লজ্জার কথা, এটা সেই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নরসিংদীর রায়পুরার প্রতিপক্ষের হামলায় উপজেলা নির্বাচনের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। তার নাম সুমন মিয়া। আজ বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতুলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালালে এই ঘটনা ঘটে।
অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, সঙ্গে মশার উৎপাত আর ডেঙ্গু আতঙ্ক। দখল দূষণ তো আছেই, অথচ ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের দাবি 4 বছরে করেছেন 40 বছরের কাজ। তবে বেশিরভাগ নগরবাসীর প্রতিক্রিয়া ভিন্ন। 30 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। থেকে 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্ম পরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই, আমরা করে। রাজধানীর 40 বছরের কাজ হয়েছে মাত্র 4 বছরেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মেয়র নিজেই এই দাবি করেন। মেয়র হিসাবে তিনি কতখানি সফল, এই প্রশ্ন ছিল নগরবাসীর কাছে। এই যে দেখেন আপনি এরকম পুরোটাই এখানে কোন গলিটার মধ্যে কোন ময়লা আছে এটা দেখলে তো কাজ হয়ে যায়। সফল কিভাবে হয়েছে? তো মেঘ করলে সব বাড়ি বাড়ি পানি চলে যায়, মেথর আসে কাজ করে না, ডেঙ্গু আছে, মশার ওষুধ দিবার আহে না, ওই একদিন আহে দুয়া দেওয়া জায়গা বস। ড্রেন জাম হয়ে থাকে, ড্রেনের ময়লাটা তো পরিষ্কার করে না ওরা। যে নিউ টাউন আছে সেখানে দিচ্ছে, কিন্তু পুরনো ঢাকা সে নজর দিচ্ছে না। যদি নজর দিত তাহলে আর এই অবস্থা, এই বেহাল অবস্থা থাকতো না। সফল হয়েছেন 100% সফল হয় না, এই যে এখনো তো দখলই আছে। পানির লাইনের সাথে ড্রেনের লাইন অনেক সময় এক হয়ে যায়, এইটাই বড় সমস্যা। আর তো বৃষ্টি হইলে তো রাস্তার অবস্থা যেই খারাপ। ঢাকা দক্ষিণে গুলিস্তান ও মতিঝিল সহ অনেক জায়গার ফুটপাত দখলমুক্ত করার বিষয়টি এখনও আটকে আছে চোর পুলিশের খেলায়। আর গণপরিবহনে ভোগান্তি বাড়ছে পাল্লা দিয়ে, এমন অভিযোগ অনেকের। ফুটপাতের যে অবস্থা, এটা আমরা বিদেশে আমাদের ছেলে মেয়ে বাংলাদেশে কেন আসবে, এই দেশে কেন ইনভেস্ট করবে প্রবাসীরা? আজকে রাস্তায় হাঁটতে গেলে কিভাবে সব জায়গাগুলো দখল করে রাখছে। নগরবাসী হিসেবে আমরা যে সেবা পাওয়ার অধিকার রাখি বা যে সেবা পাওয়ার প্রত্যাশা করি, তার অনেক ঘাটতি রয়ে গেছে। সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। তো গত 4 বছরে আমি দেখেছি বেশ কিছু প্রশংসা পাওয়ার মতো কাজ হয়েছে, কিন্তু ঢাকা শহরে সফল হওয়াটা সোজা না। এখানে প্রচুর চ্যালেঞ্জ আছে। সফল হতে হলে একটা সমন্বিত উদ্যোগের দরকার। তিনি বলেন, দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডগুলোতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা মেয়রের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা সম্পন্ন হয়েছে। এতে মানুষের ঢল নামে। জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। রাইসির দাফন হবে কাল। শোকের কালো পোশাক পরিহিতদের ঢল তেহরানের রাস্তা জুড়ে। গন্তব্য একটাই, ইউনিভার্সিটি অব তেহরান। শিক্ষা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডে তখন সদ্য প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে তেহরানের মানুষের এ যাত্রা। যখন তার মৃত্যুর খবর পেলাম, মনে হলো বাবাকে হারিয়েছি। শুধু ইরানিরাই নয়, বিশ্বও আজ শোকাহত। আমাদের নেতাকে শেষ পর্যন্ত সমর্থন করছি, তাকে শ্রদ্ধা জানাই। আমার বাবা হারানোর সময় একই অনুভূতি হয়েছিল। আমরা খুব গুরুত্বপূর্ণ মানুষ হারিয়েছি। বুধবার সকালে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন ইরাকের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আল সুদানি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি অব জেনারেল নাইম কাশেম, হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ আরও অনেক মুসলিম নেতা। জানাজা শেষে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা হয়। এতে যোগ দেন অগণিত শোকার্ত জনতা। এর আগে মঙ্গলবার তাবরিজ এবং কেম শহরে নিহতদের পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহগুলো নেওয়া হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। যথাযোগ্য মর্যাদায় আজ সারা দেশে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ নেতাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বৌদ্ধ ধর্ম মতে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ
ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ বিগ্রহ বৈশ্বিক অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। দেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই কঠিন এ সময়ে সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা বুদ্ধদেবের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থসামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের অন্যতম ধর্মীয় উৎসব পালন করেন। সকালে নন্দকানন বিহারের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। এছাড়া বুদ্ধ পূজা ও অষ্টশীল পঞ্চশীল গ্রহণ করেন বৌদ্ধ উপাসক উপাসিকারা। চন্দনের জল ও ফুল দিয়ে বোধি বৃক্ষমূলে সিঞ্চন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। নানা আনুষ্ঠানিকতায় বান্দরবানেও পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। সকালে বান্দরবানের বিহারে বিহারে চলে প্রার্থনা, ছোয়াইংদান, জল সঞ্চিন সহ নানা আনুষ্ঠানিকতা। বিহার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির বৌদ্ধবিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। রাজধানীর পূর্ব বাড্ডা টেকপাড়ায় বোমা তৈরি সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, এই মুহূর্তে অভিযানের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। র্যাব কর্মকর্তারা এই বিষয়ে কোনো ব্রিফিং করেছেন কিনা, তারা কি বলছেন? আমার পিছনে যে টিন শেডটা রয়েছে এবং তারা কিন্তু এখানে বোমা সরঞ্জাম তৈরি করছে এবং খবর আছে। জানিয়েছেন যে রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায় বোমা তৈরি হচ্ছিল এমন একটি সন্দেহে একটি বাড়ি এখন পর্যন্ত ঘিরে রেখেছে র্যাব। এই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরের প্রসঙ্গে যাচ্ছি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মানুষ এখন তুচ্ছ বিষয় নিয়ে আদালতে মামলা করে, ফলে মামলা জটের সৃষ্টি হচ্ছে। আজ লালমনিরহাটে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আইন পেশাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। দ্রুত সময়ের মধ্যে যাতে মামলা নিষ্পত্তি হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী এবং বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য নূরজাহান মুর্শিদের সৃষ্টিকর্ম নিয়ে বিশদ গবেষণার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। আজ নূরজাহান মুর্শিদের ৯৯তম জন্মবার্ষিকীর স্মরণ সভায় এই তাগিদ দেওয়া হয়। এক্ষেত্রে সহায়তা দেবে বাংলা একাডেমি। অবিভক্ত বাংলা এবং পরে স্বাধীন বাংলায় বাঙালি নারী জাগরণের অন্যতম অগ্রদূত নূরজাহান মুর্শিদ। সাংবাদিক, শিক্ষক ও
ও সমাজকর্মী নূরজাহান মুর্শিদ স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বাংলা একাডেমিতে স্মরণ সভার আয়োজন করে নূরজাহান সরওয়ার মুর্শিদ সাংস্কৃতিক কেন্দ্র। এতে গবেষকদের আলোচনায় উঠে আসে বাঙালি নারীর শিক্ষা, বিশেষত মুসলিম নারী শিক্ষার প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণে অবদান রাখা মহিষীদের কথা। কোনো সমাজে কোনো কালেই নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, লেখাপড়া শিখিয়ে তাদের উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা করা হয়েছে, এই ঘটনার কোনো নজির নেই। তারপরেও লেখাপড়া হয়েছে, তারপরেও জাগরণ হয়েছে। যথার্থভাবে যদি গবেষণায় নূরজাহান মুর্শিদ উঠে আসেন তাহলে সেগুলো প্রমাণিত হবে, আশা করি সেগুলো স্থান পাবে, মানুষ সেগুলোকে জানতে পারবে। অনেক কৃতি মানুষ রয়েছেন যাদের ইতিহাস তুলে নিয়ে আসা একান্ত নৈতিক কর্তব্য বলে মনে করি। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ মহিলা সমিতির প্রথম সভাপতি, অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচারক নূরজাহান মুর্শিদের জীবন ও কর্ম নিয়ে গবেষণার জন্য সহায়তা দেবে বাংলা একাডেমি। বাংলা একাডেমি গবেষণা করার জন্য কিছু বৃত্তি দিয়ে থাকে, বিভিন্ন নামভিত্তিক বৃত্তি। নাম মানে কোনো ব্যক্তি হয়তো চায় তার নামে এই বিষয়ে একটা হবে, আলোচনা হবে, তার জন্য তারা একটা ফান্ড দিয়ে দেয়। সেই ফান্ড অনুযায়ী তাদের প্রদত্ত কাঠামো অনুযায়ী আমরা দিই, পরিচালনা করি। এই ধরনের বেশ কিছু বৃত্তি আছে। আমি মনে করি যে উত্তরসূরি এই কাজটি বাংলা একাডেমির সঙ্গে যৌথভাবে করতে পারে। ব্যান্ড দল সমগীতের পরিবেশনায় শেষ হয় স্মরণ সভা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের ৩ দেশ। ২ রাষ্ট্রের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বলে পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। জবাবে ইসরায়েল এই পরিকল্পনাকে বিকৃত পদক্ষেপ বলে মন্তব্য করেছে। এ নিয়ে জাতিসংঘের অন্তত ১৪০ সদস্য এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখনও ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। পার্লামেন্ট ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এই বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেওয়া হয়। খেলার খবর, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো ম্যাচে সাদা কালোদের ২-১ গোলে হারায় অস্কার ব্রুজেনের দল। এতে চলতি মৌসুমে ঘরোয়া ট্রেবল জয় হলো কিংসের। বাঙালির প্রাণের খেলা যে ফুটবল, তারই নজির করলেন যেন ময়মনসিংহবাসী। ২৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি কানায় কানায় পূর্ণ ফাইনালের মহরণ শুরুর আগেই। ম্যাচে জার্সি ও বাদ্যযন্ত্রে বসুন্ধরা কিংস এগিয়ে থাকলেও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও পিছিয়ে নেই। খেলাতেও প্রথমার্ধে চলে পাল্টাপাল্টি আক্রমণ। তবে গোলে খেলা ফুটবলে প্রথম ডেডলক ভাঙে সাদা কালোরাই। বিরতির পর ম্যাচে ৬৩ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল সান্ডের গোলে এগিয়ে যায় মোহামেডান। শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর মোহামেডান সমর্থকদের হতাশ হতে হয় খেলার অন্তিম মুহূর্তে এসে। ৮৭ মিনিটে কিংসের মিগুয়েলের গোলে স্তব্ধ প্রতিপক্ষ শিবির। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত সময় প্রথমার্ধে যোগ করা মিনিটে জাহিদ হোসেনের প্লেসিংয়ে জয় সুযোগ গোলটি পেয়ে যায় বসুন্ধরা কিংস। এই নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা। ফাউলের দাবি করে ম্যাচ রেফারির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মোহামেডানের খেলোয়াড়েরা। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ মিনিট পর শুরু হয় খেলা, কিন্তু ভাগ্য ফেরেনি মোহামেডানের। ঘরের মাঠে আরও একবার স্বপ্নভঙ্গ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে গড়ার রেকর্ড ১২টি শিরোপার স্পর্শ করার সুযোগ হাতছাড়া করল মতিঝিল পাড়ার ক্লাবটি। অন্যদিকে বসুন্ধরা কিংস হারানোর শিরোপা ফিরে পাওয়ার পাশাপাশি এক মৌসুমে তারা ঘরে তুলল ৩টি ট্রফি। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভারতে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের হত্যা নিয়ে ধূম্রজাল। সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে সংসদ সদস্যরাও নিরাপদ নয় বলছে বিএনপি।
ঢাকা দক্ষিণ সিটি মেয়রের উন্নয়ন যজ্ঞের দাবির সঙ্গে একমত নন অনেকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় নাগরিকদের বাঁধ ভাঙার ফল। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা দাবস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।